আলোচনার এক পর্যায়ে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে মশিউর ভাইয়ের কাছে। মশিউর ভাই, যদি প্রশ্নটা আবার করি যে পররাষ্ট্রনীতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করার পর আমরা দেখেছি ভারতের মিডিয়া থেকে বিভিন্ন প্রোপাগান্ডা, সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো। এরপর থেকে আজকে প্রায় 7 মাস অতিবাহিত হলো। এরপরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রনীতি বিশ্ব দরবারে কেন পৌঁছাতে পারি না যে আমরা শান্তিপ্রিয় দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করছি? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি দুইটা বিষয় একটু অবতারণা করতে চাই। সেটা হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছিল নির্বাচনের সময়। কেন? তিনি আওয়ামী লীগকে ভোট দিতে অস্বীকার করেছেন। এটা হচ্ছে তার অপরাধ। এখন ওই 4 সন্তানের জননীকে যেই কুলাঙ্গার ধর্ষণ করছে, এখন সে যদি একজন হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসারী হয় এবং 5ই আগস্টের পরে, হাসিনার পতনের পরে যদি এলাকার জনগণ যদি রাগে ক্ষোভে সেই ব্যক্তিকে হচ্ছে সেই অন্যায়ের প্রতিশোধ নেয়, আপনি কি এটাকে সংখ্যালঘু নির্যাতন বলবেন? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে কি জানেন? গত 16 বছর আপনি আওয়ামী লীগের মধু খেয়েছেন, আওয়ামী লীগের হয়ে আপনার প্রতিবেশীর উপরে আপনি জুলুম করেছেন। আবার বলছি, কোট আনকোট আওয়ামী লীগের হয়ে আপনি আপনার প্রতিবেশীর উপরে জুলুম করেছেন। তখন আপনি আপনার চোখে একবারও দেখেন নাই কে হিন্দু কে মুসলমান। আপনি দেখছেন সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিনা অথবা সে সাধারণ মানুষ কিনা। তখন তার বাড়িঘর দখল করছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করছেন। 5 তারিখের পরে যখন সাধারণ মানুষ, গত 16 বছরের যারা মজলুম, তারা সম্মিলিতভাবে যখন প্রতিরোধ গড়ে তুললো, প্রতিবাদ করলো, কিংবা আপনার নির্যাতনের গত 16 বছরের জুলুমের তারা প্রতিবাদ করলো এবং তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে প্রতিশোধ নিল, এখন আপনি আওয়ামী লীগের নেতা থাকছেন না। এখন আপনার নাম যদি হচ্ছে মিস্টার গৌরঙ্গও হয়ে থাকে এবং আপনি যে আওয়ামী লীগের নেতা, এটা কোনো ইস্যু না, কিন্তু আপনার নামটা হচ্ছে গৌরঙ্গ, এই কারণে আপনি হয়ে গেলেন হচ্ছে এখন হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু। কিন্তু আপনি নির্যাতনটা কিন্তু আপনি হিন্দু সংখ্যালঘু হিসেবে করেন নাই, আপনি নির্যাতনটা করছেন আওয়ামী লীগার হিসেবে। এখন জনগণ প্রতিশোধ নেওয়ার পরে আপনি হয়ে যাচ্ছেন আওয়ামী লীগ, আপনি হয়ে যাচ্ছেন হিন্দু সংখ্যালঘু। তো এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা, আবার বলছি, এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা 5ই আগস্টের পরে ঘটেছে। আবার বলছি ঘটেছে, সেটা একান্তই রাজনৈতিক, অর্থাৎ আওয়ামী লীগ হিসেবে নির্যাতন করছে এবং আওয়ামী লীগ হিসেবেই বিএনপি জামাত সাধারণ মানুষ তাদেরকে তার প্রতিদান দিয়েছে। তার পরবর্তীতে যখন যেহেতু 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল, যেই ওবায়দুল কাদের বলেছিল যে যদি সরকারের পতন হয় কমপক্ষে 5 লক্ষ লোক আওয়ামী লীগের 5 লক্ষ লোককে মেরে ফেলবে, সেখানে 500 জন আওয়ামী লীগের লোক মারা যায় না। 500 জন আওয়ামী লীগের লোককেও মারা তো দূরের কথা, 100 জনও মারা যায় না। মারা যাওয়াটা কি কাম্য ছিল? আওয়ামী লীগ কি পরিমাণে অন্যায় করছে, কি পরিমাণে জুলুম করছে, যে তাদের ভয় ছিল যে 5 লক্ষ লোককে এই বিএনপি জামাত রাজনৈতিক দলের নেতাগুলো মেরে ফেলবে। কিন্তু আমরা কিন্তু তাদের অন্যায়ের পরে তারা মারি নাই। এবং বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, এই ছাত্ররা, সমন্বয়কেরা প্রত্যেকে বলছে যে আপনারা সবাই নিরাপদ। শেখ হাসিনার, আমাদের লড়াইটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা পালাই গেছে, আপনারা এখন নিরাপদ। এখন বাংলাদেশে আইন আছে, আপনি অন্যায় করলে আইনে অনুযায়ী আপনার বিচার। সেক্ষেত্রে মুশির ভাই, আমি যেটা লাইনে যে প্রশ্নের উত্তরে আসি, যে পররাষ্ট্র নীতি, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুর্বলতা আমরা বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারলাম না কেন? আমি সেটাই বলছি যে যেহেতু তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি এবং তারা নিরাপদ ছিল। এখন দেখুন ভারত আসলে কি চায়, আপনি বলতে পারেন যে পররাষ্ট্র, আমি এখানে হ্যাঁ আমাদের পররাষ্ট্র নীতির বেশ কিছু আপনার দুর্বলতা আছে, আমরা পারছি না। কারণ গত 16 বছরে এই বাংলাদেশকে শেখ হাসিনা এমনভাবে রাজনীতিকীকরণ করছে, অর্থাৎ এইখানে যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, অর্থাৎ সরকার এবং রাষ্ট্র কমপ্লিটলি দুইটা আলাদা জিনিস। কিন্তু শেখ হাসিনা সুকৌশলে সরকারকে এবং রাষ্ট্রকে এক করে ফেলছে। আবারও বলছি, সরকারকে এবং রাষ্ট্রকে এক করে ফেলে আপনার একটা জেলার এসপি আর একটা জেলার আওয়ামী লীগের সভাপতি, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। 18 সালের ডিসেম্বরে এরাই ভোট চুরি করছে। তো এই যে রাজনীতিকরণ করছে, এটা তো শুধু মানে দেশের মধ্যে করছে সেটা এমন না, বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে বিশ্বের বিভিন্ন দেশে, সেই দূতাবাসগুলোতে তো আওয়ামী লীগকে নিয়োগ করছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমরা কেন পরিবর্তন করতে পারলাম না? 5 তারিখের পরে কি সেই বাস্তবতা আছে? যদি হ্যাঁ পারতাম আমরা। এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমি প্রত্যেকটা টকশোতে বলি, এই সরকারের সবচেয়ে বড় ভুল জুলাই বিপ্লবের পরে 2000 মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই বিপ্লবের পরে আমরা
এই সংবিধানের আলোকে, এই সংবিধানের মধ্যে ঢুকে গিয়ে শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে আমরা সংবিধানের মধ্যে ঢুকে গেছি। আপনি যখন এই সংবিধানের মধ্যে ঢুকবেন, সংবিধানের মধ্যে ঢুকলে তখন কিন্তু আর আপনি এই আইনগতভাবে এই সংবিধানকে আর লঙ্ঘন করতে পারবেন না। অর্থাৎ তখন এই সরকারি চাকরির যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যারা হচ্ছে সরকারি চাকরিতে ঢুকছে তাদেরকে আপনি চাইলেও কিন্তু বহিষ্কার করতে পারবেন না। ঠিক তেমনিভাবে এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিভিন্ন পৃথিবীর দূতাবাস যারা আছে, এই দায় কি জাতীয় নাগরিক কমিটিও নেবে নাকি? এই দায় পুরো বাংলাদেশের। যেহেতু জাতীয় নাগরিক কমিটি তো অভ্যুত্থানের নেতৃত্ব স্থানে ছিল। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি, পার্টির কথা বলি না, আগের কমিটির কথা বলেছি। পার্টিতে এখন হয়েছে, এর আগে তো নাগরিক কমিটি ছিল। জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা অভ্যুত্থানের সামনে ছিল, এটা যেমন সত্য কথা, কিন্তু জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি তাদের ওই ধরনের শক্তি নাই যে তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে। যদি নিতে পারতো তাহলে এই নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী সময় তারা যে যতগুলো দাবি এই সরকারের কাছে দিয়েছে, এই সরকার একটা দাবি বাস্তবায়ন করে নাই। অর্থাৎ আপনার 5ই আগস্টের পরে এই যে সরকারটা ক্ষমতায় আসছে, এই সরকারের সাথে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির কোনো নাগরিক কমিটির কোনো সম্পর্কই ছিল না। যেমন এই সম্পর্ক ছিল না, এটা কি আপনাদের মুখের কথা? আমি যদি ডক্টর ইউনূসের বক্তব্য যদি বলে আমার নিয়োগকর্তা ছাত্ররা, আচ্ছা সেটা হচ্ছে তিনি তার নিয়োগকর্তা প্রাথমিক নিয়োগকর্তা বলছেন, প্রাথমিক নিয়োগকর্তা, যেহেতু ছাত্ররাই প্রথম তার সাথে যোগাযোগ করছে সেই জায়গা থেকে তিনি বলেছেন। কিন্তু দেখুন ছাত্রদের দাবিগুলো তারা কিছু বাস্তবায়ন করছে কিনা। ছাত্রদের দাবি ছিল জুলাই প্রোক্লামেশন ঘোষণা, তারা জুলাই প্রোক্লামেশন ঘোষণা করেনি। ছাত্রদের দাবি ছিল হচ্ছে এই অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে পারে না। ছাত্রদের দাবি ছিল এই সংবিধান বাতিল, এই সংবিধান বাতিল করতে পারে না। ছাত্রদের স্টিল দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না। কেন পারে না? কারণ এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি বিরোধিতা করছে। আমি বরঞ্চ বলবো এই সরকারটা হচ্ছে একটা বিএনপির সরকার। অর্থাৎ ছাত্ররা যেটাই বলে বিএনপি, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, বিএনপি কোনো প্রকারের বিচার বিবেচনা ছাড়াই ছাত্ররা বলছে, সুতরাং এইটার বিরোধিতা করতে হবে এবং সরকারকে দিয়ে ওইটা বাস্তবায়ন করতে দেওয়া হবে। সেক্ষেত্রে